ক্লাস 11 বা একাদশ শ্রেণীর নতুন যে সেমিস্টার পদ্ধতি, সেই সেমিস্টার পদ্ধতির অন্তর্গত ইংরেজির একটি অসাধারণ কবিতা কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আজকে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সম্পর্কে আলোচনা করব। তোমরা এই কবিতাটি আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বলেই জানবে, তার কারণ পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বলেই প্রশ্ন আসে। বোঝা গেছে? আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটি পড়ার আগে কবিতা সম্পর্কে দু চার কথা, একটা ছোট্ট গল্প তোমাদের জেনে রাখা কিন্তু উচিত। এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি এই কবিতাটি লিখছেন ইংল্যান্ডের বিখ্যাত শহর লন্ডনকে কেন্দ্র করে। আর যে ব্রিজের নাম তোমরা পড়লে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যে ব্রিজের নাম অনুযায়ী এই কবিতার নামকরণ করা হয়েছে, এই পোয়েমের নামকরণ করা হয়েছে, এই ব্রিজটি আছে লন্ডনের টেমস বলে যে নদী, সেই নদীর উপর। এমসিকিউয়ে প্রশ্ন কিন্তু এটা থেকে দিতে পারে, এখানে কোন শহরের কথা বলা হয়েছে, কোন নদীর কথা বলা আছে। টেমস নদী, আর ব্রিজটি আছে টেমস নদীর ঠিক উপর লন্ডন শহরে। ক্লিয়ার হয়েছে? কবি মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি দুইজন কিন্তু যাচ্ছিলেন লন্ডন থেকে ফ্রান্সের উদ্দেশ্যে, একদম ভোরবেলা ঘোড়ার গাড়িতে চেপে। ঠিক সেই সময় যাওয়ার পথে কবির গাড়ি যখন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে যায়, সেই সময় কবি সেই ব্রিজের উপর থেকে লন্ডন শহরের সৌন্দর্য দেখে পুরোপুরিভাবেই মোহিত হয়ে যান। তারপর তিনি লিখতে শুরু করেন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তিনি গাড়ি থেকে নামেন এবং ঘোড়ার গাড়ির ছাদে গিয়ে বসে বসে তিনি কিন্তু এই কবিতাটি লেখেন। তার মানে বুঝতেই পারছো, এই কবিতায় লন্ডন শহরের সৌন্দর্যের কথা তিনি কিন্তু বর্ণনা করেছেন। এই কবিতাটিকে আমরা বলতে পারি সনেট বলে। সনেট কি? সনেট হচ্ছে চতুষ্পদী কবিতা। চতুষ্পদী কবিতা মানে 14 লাইনস পোয়েম, অর্থাৎ 14 লাইনের কবিতাকে আমরা বলে থাকি সনেট। তো চলো আমরা এই সনেটটি একবার পড়ে ফেলি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর থেকে সৌন্দর্যপূর্ণ মুহূর্ত আর কিচ্ছু দেখাবার নেই। তার মানে এটি হচ্ছে পৃথিবীর সব থেকে সৌন্দর্যপূর্ণ মুহূর্ত যেটি পৃথিবী তুলে ধরেছে। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। মনের দিক থেকে সেই মানুষটি নিস্তেজ নির্বোধ যে এই সুন্দরতম মুহূর্তকে উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যায়। মানে কবি বোঝাতে চাইছেন লন্ডন শহরটিকে এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে দেখতে এতটাই সুন্দর লাগছে যে কবির মনে হচ্ছে এর থেকে সুন্দরতম দৃশ্য পৃথিবীর আর কিছুই হতে পারে না। আর যে মানুষ এই সৌন্দর্যকে উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যায়, সে হচ্ছে সব থেকে বড় নির্বোধ। তারপর এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এ সাইট, একটা দৃশ্য এতটাই হৃদয়স্পর্শী তার আপন মহিমায়। কবির মনে হচ্ছে এই দৃশ্যটা হচ্ছে হৃদয়স্পর্শী, হৃদয়কে যেন স্পর্শ করে যাচ্ছে তার আপন মহিমায়, আপন রূপে। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট। ডথ মানে হচ্ছে ডাজ, DOES, ডুয়ের সঙ্গে ইএস যোগ করে ডাজ, সেটি হচ্ছে ডথ। ডথ হচ্ছে একটা প্রাচীন ইংরেজি, এখানে তোমরা ডথ মানে জানবে ডাজ। তাহলে কবি কি বলছেন? দিস সিটি, এই শহরটা যেন পরিধান করে আছে। কি পরিধান করে আছে? কি পরে আছে? পোশাক পরে আছে, গার্মেন্ট পরে আছে। কবির দেখে মনে হচ্ছে যেন শহরটাকে কেউ পোশাক পরিয়ে দিয়েছে। তারপর তিনি কি বলছেন? ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বিয়ার শিপ টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পেল লাই। বলছে ওয়্যার, পরিধান করে আছে। কি পরিধান করে আছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, না সকালের যে সৌন্দর্যতা, সৌন্দর্যপূর্ণ সকালকে যেন সে পোশাক রূপে পরিধান করে আছে। কে পরিধান করে আছে? এই লন্ডন শহরটি পরিধান করে আছে। আর সেখানে সাহিত্য অবস্থায় আছে যাদেরকে কবির চোখে পড়ছে। কাদেরকে চোখে পড়ছে? না, কবির চোখে পড়ছে এই নিস্তব্ধ, একদম শান্ত স্নিগ্ধ লন্ডন শহরের শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার এবং টেম্পেলদের। এখানে বিয়ার কথার অর্থ অনাবৃত, অনাবৃত, নিস্তব্ধ, অনাবৃতভাবে আছে, সাহিত্য অবস্থায় আছে। কারা? না শিপ, বড় বড় জাহাজেরা, টাওয়ার্স, বড় বড় চূড়ারা, ডোমস, গম্বুজেরা, থিয়েটার্স, রঙ্গমঞ্চ, অ্যান্ড টেম্পেলস, এবং যে সমস্ত মন্দির, মসজিদ, গির্জা আছে তারা। তার মানে তুমি যখন
দূর থেকে কোনো একটা শহরকে বা কোনো একটা জায়গার দিকে তাকিয়ে থাকবে, দেখবে তোমার চোখে প্রথম ঠিকবে কি, প্রথম তোমার চোখে ঠিকবে বড় বড় যে সমস্ত জিনিসগুলো আছে, বড় বড় যে চূড়ারা আছে, যে সমস্ত মন্দির আছে, জাহাজ আছে, সেইগুলোই তোমার চোখে প্রথম ঠিকবে। কবি যখন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে আছেন, তার চোখেও কিন্তু লন্ডন শহরের এই সমস্ত জাহাজ, গম্বুজ, চূড়া, রঙ্গমঞ্চ, মন্দির, মসজিদ, গির্জা, এইগুলি তার চোখে ঠিকছে। তাই কবি কি বলছেন না, ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং, না শহরটা যেন পরিধান করে আছে সকালের সৌন্দর্যকে, সাইলেন্ট বিয়ার্ড, সেটা হচ্ছে স্তব্ধ, নিস্তব্ধ এবং অনাবৃত জাহাজ, চূড়া, গম্বুজ, রঙ্গমঞ্চ এবং মন্দির, মসজিদ, গির্জারা শায়িত অবস্থায় আছে। তারপরের লাইনেই কবি বলছেন, ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, দূরবর্তী প্রান্তর আকাশ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্ত কিছু যেন উজ্জ্বল, গ্লিটারিং, ঝলমল করছে, চকচক করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, স্মোকলেস এয়ার মানে স্মোকলেস, ধোঁয়াহীন বাতাসে। এখানে ধোঁয়াহীন তার মানে সমস্ত মানুষেরা এখনো ঘুমাচ্ছে, শায়িত অবস্থায় আছে। কবি এবং তার বোন একমাত্র উঠে ফ্রান্সের দিকে রওনা দিয়েছেন। লন্ডন শহরের সমস্ত কল কারখানা, যানবাহন সমস্ত কিছু এখন বন্ধ আছে, তাই সেটি এখন পলিউশন ফ্রি, সেখানে কোনো রকম দূষণ নেই। সেই দূষণমুক্ত বাতাসে কবি দেখতে পাচ্ছেন সমস্ত কিছু যেন দূরবর্তী প্রান্তর আকাশ মিলেমিশে একাকার, এবং লন্ডন শহরের সমস্ত কিছু যেন ব্রাইট, উজ্জ্বল, ঝলমলে একদম চকচক করছে। তারপর কবি কি বলছেন, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, স্টিপ মানে কি, দীপ্ততা, দীপ্তি। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, সূর্য যেন আগে কখনো তার এমন দীপ্তি চারিদিকে ছড়িয়ে ফেলেনি। ইন দ্য ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল, বলছে কবি বলছেন সূর্যের দীপ্ততা আগে কখনো প্লাবিত করেনি উপত্যকা, পাহাড়, পর্বতদের। তার মানে কবির মনে হচ্ছে এটি যেন আজকেই যেন সূর্য প্রথম তার যে দীপ্ততা, সেই দীপ্ততায় সমস্ত কিছুকে প্লাবিত করে দিচ্ছে। তাই কবি উল্লেখ করছে, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ ইন দ্য ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। তার মানে কি না, সূর্য আগে কখনো তার দীপ্ততায় প্লাবিত করেনি। কাদের প্লাবিত করেনি? ভ্যালি, রক অর হিল, উপত্যকা, পাহাড় এবং পর্বতদের। নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, নেভার স আই আমি আগে কখনো দেখিনি, আমি আগে কখনো অনুভব করিনি। এ কাম সো ডিপ, এত গভীর প্রশান্তি, এত গভীর নিস্তব্ধতা। কবি বলছেন এত গভীর প্রশান্তি তিনি আগে কখনোই অনুভব করেননি। আজকে যে পরিমাণ প্রশান্তি তিনি অনুভব করছেন। তার পরের লাইনেই কবি কি বলছেন, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। এখানেই প্রশ্নটা আসে, এখানে রিভার মানে কোন রিভার? রিভার মানে হচ্ছে দ্য রিভার, যেটি হচ্ছে টেমস নদী, লন্ডন শহরের উপর দিয়ে বয়ে গেছে। তাহলে দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, টেমস নদী সে তার আপন মহিমায়, আপন ছন্দে, আপন মধুর ছন্দে বয়ে চলেছে, কাউকে তোয়াক্কা না করে। তারপরের লাইনে কবি বলছেন, ডিয়ার গড, হে ঈশ্বর। কবি কিন্তু ভগবানকে ধন্যবাদ জানাতে একবারও ভোলেননি। শেষ লাইনে কবি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছেন, ডিয়ার গড, হে ভগবান, হে ঈশ্বর। দ্য ভেরি হাউস সিম অ্যাজ স্লিপ, লন্ডন শহরের সমস্ত বাড়িগুলিকে দেখে মনে হচ্ছে তারা যেন শায়িত অবস্থায় আছে, তারা যেন ঘুমাচ্ছে। বাড়ি কি কোনোদিন ঘুমায়? বাড়ি ঘুমায় না। বাড়ি ঘুমায় মানে কি কবি বোঝাতে চাইছেন, সেই বাড়িতে যে মানুষজনেরা থাকে তারা এখন শায়িত অবস্থায় আছে, তারা এখন ঘুমাচ্ছে। তাই কবি বলছে, হে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাজ স্লিপ, হে ভগবান, দেখে মনে হচ্ছে যেন সমস্ত বাড়িগুলি এখন ঘুমন্ত অবস্থায় আছে বা শায়িত অবস্থায় আছে। অ্যান্ড all that mighty heart is lying still, এখান থেকে প্রশ্নটা দেয়, মাইটি হার্ট মানে কি? মাইটি হার্ট মানে লন্ডন শহরটাকে বোঝানো হচ্ছে, সম্পূর্ণ লন্ডন শহর যেটি হচ্ছে ইংল্যান্ডের প্রাণকেন্দ্র। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং এই যে লন্ডনের প্রাণকেন্দ্র, এই যে লন্ডন শহর, সেই লন্ডন শহর কিন্তু এখনও শায়িত অবস্থায় আছে, সেও এখনও ঘুমাচ্ছে। এই ছিল তোমাদের আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতা। আমি লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম। যদি কবিতাটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো এবং লাইক করো। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তারাও আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতার স্বাদ গ্রহণ করতে পারে।